তো বাংলায় সম্ভবত আমরাই প্রথম যে তোমাদের কৈলাস দর্শন এবং মানস সরোবর দেখালাম। বোথ সাইডেই 3বার করে ঘোরায়, তো ন্যাচারালি আমরা আজকের ওয়েদার খুব ভালো ছিল, তো আমরা মানস সরোবর এবং মাউন্ট কৈলাস পিক দর্শন করতে পেরেছি। আমাদের ভীষণ ভালো লাগছে। बहुत अच्छा है, टूर ऑपरेटर टीम बहुत अच्छी है और बेहतर काम किया इन्होंने। চায়নার দক্ষিণ পশ্চিম ভাগে অবস্থিত তিব্বতে রয়েছে কৈলাস পর্বত, যা কিনা আমাদের হিন্দু ধর্ম মতে শিব এবং পার্বতীর বাসস্থান। এবং তিব্বতীয় মতবাদ অনুযায়ী কৈলাস পর্বত হল চক্রসম্ভারা এবং বজ্রযোগিনীর বাসস্থান। অর্থাৎ মতবাদ এবং ধর্ম আলাদা হলেও উভয় ক্ষেত্রেই পুরুষ এবং নারী শক্তিকেই বোঝানো হয়েছে। কৈলাস পর্বতের ঠিক সামনেই রয়েছে 27 কিলোমিটার বিস্তৃত এই মানস সরোবর, যা কিনা পৃথিবীর ওয়ান অফ দ্য হাইয়েস্ট ফ্রেশ ওয়াটার লেক। ভাবতে ভীষণ অবাক লাগে যে হিমালয়ান রিজিয়নের টপ 100 হাইয়েস্ট পিকের মধ্যেও কৈলাস পর্বত কিন্তু পড়ে না। তবুও আজ অব্দি এই পর্বতে কেউ আরোহণ করতে পারেননি। এই পর্বতের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 6638 মিটার। কোভিডের পর থেকে ভারতীয় দর্শনার্থীদের জন্য এই তীর্থযাত্রা বন্ধ করে দেওয়া হয়, কিন্তু বর্তমানে কৈলাস পর্বতকে চাক্ষুষ দর্শন করার যে উপায় আছে সেই উপায়েই আমরা মোট 42 জন যাত্রী দেখে এলাম কৈলাস পর্বত এবং মানস সরোবর। এবং এই পুরো ট্রিপটা অর্গানাইজ করেছিল সুইট হ্যাপি জার্নি। চলো এবার তাহলে শুরু থেকে শুরু করা যাক। একদম হঠাৎ করে এই ব্লগটা শুরু করছি। আমরা আপাতত আছি হাওড়া স্টেশনে। গন্তব্য বেশ অনেকটা দূর। আগামী কয়েক ঘন্টার মধ্যে আমরা চলে যাব আমাদের স্টেটের বাইরে, এবং তারও কয়েক ঘন্টা পরে আমরা চলে যাব পার্শিয়ালি আমাদের দেশের বাইরে। আমাদের গন্তব্য হচ্ছে কৈলাস পর্বত, কৈলাস পর্বত এবং মানস সরোবর। তো আমরা কিভাবে যাচ্ছি এবং কাদের সাথে এই ট্রিপটা করছি এই সব তোমরা এই ভিডিওতে দেখতে পারো। হাওড়া স্টেশন থেকে আমাদের দুপুর 1টায় 12369 কুম্ভ এক্সপ্রেসের টিকিট রয়েছে, এবং ইকোনমি ক্লাস যেটা কিনা 3E AC তার টিকিটই রয়েছে। আপাতত ট্রেনের জন্য ওয়েট করছি। এখানে একজন টিটিকে জিজ্ঞেস করলাম, বললো 11 নম্বর ট্রেনটা দেবে, এখন আসে। বহুদিন পর ইন্ট্রো টাইম। যারা আমাদের প্রথমবার দেখছো তাদের জন্য বলে দিই, আমি বিজয়, আমি সুমিত, আর চ্যানেলের নাম ফুড ফান্ডা, যেখানে ফুড আর ফানের সাথে আজকে একটু ট্রাভেল হবে। ট্রেনে উঠেই প্রথমে নিজেদের সিট নাম্বার খুঁজে সেখানে লাগেজ রেখে একটু ট্রেনের ওয়াশরুমটা ঘুরে এলাম। দেখলাম বেশ পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে। এরপর নির্ধারিত সময় থেকে জাস্ট 1 মিনিট লেটে আমাদের ট্রেন রওনা দিল আমাদের প্রথম গন্তব্য লখনৌ, যেখানে আমরা পৌঁছাবো পরের দিন সকাল 7:20, মানে যদি লেট না করে আর কি। তো এখন ঘড়ির কাঁটায় বাজে ঠিক 2:07, আর আমরা দুপুরের খাওয়ার দাওয়ার নিয়ে বসে পড়েছি। আর খাওয়ার দাওয়ারে কি আছে না, পরোটা আর আলুর দম, যা দুটোই তৈরি হয়েছে বিজয়দার বাড়িতে। এবং বিজয়দার বাড়িতে বিজয়দার মা খুব ভালো বেশ রান্না করে আমাদের জন্য পাঠিয়ে দিয়েছে। এরপর আমাদের ট্রেন তার দুরন্ত গতিতে ছুটতে থাকলো। আমরা যে সুইট হ্যাপি জার্নির সঙ্গে এই ট্রিপটা করছি, ওনাদের এই ট্যুরটা থাকে লখনৌ টু লখনৌ। লখনৌ থেকেই পিক আপ অ্যান্ড ড্রপ, এবং মাঝে সমস্ত কিছুর দায়িত্ব ওনাদের। ফোন নাম্বারটা আমি স্ক্রিনে তোমাদের জন্য দিয়ে দিলাম। তো এখন ঘড়িতে বাজে 9:18। সকাল থেকে মানে দুপুর থেকে 530 কিলোমিটার জার্নি কমপ্লিট করে আমরা এসে পৌঁছালাম এখন পাটনায়। তো যা টাইম ছিল তার থেকে 8 মিনিট লেট চলছে ট্রেনটা আপাতত। একটু ভয় ছিলাম, লক্ষ্য রাখতো যখন চলে যাবে বুঝতে পারছি। হ্যাঁ, ওই জন্য এই আমাদের কোচের বাইরে ব্যাগ ট্যাগগুলো দাঁড়িয়ে এখানে দেখছি। ভেবেছিলাম এখান থেকে খাবার কিনে নেবো, বাট ডিনারের জন্য এখানে সেরকম কিছু পাচ্ছি না। ওই ট্রেন থেকেই খাবার বলতে এখানে পৌঁছে মনে হচ্ছে জোম্যাটো করে পারতাম তো। হ্যাঁ, এটা এতক্ষণ মাথায় ছিল না। ট্রেনে বসেই আমাদের ইউটিউবে 2.5 লক্ষ সাবস্ক্রাইবার কমপ্লিট হলো। তোমাদেরকে অনেক ধন্যবাদ। কিন্তু ডিনারে কোনো খাবার না পাওয়ায় এই 90 টাকা দামের এগ বিরিয়ানি নামক অখাদ্য খাবারটা আমাদেরকে খেতে হলো। গতকাল দুপুর 1টা থেকে প্রায় 20 ঘন্টার জার্নি করে 1047 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা চলে এসেছি এখন এই মুহূর্তে লখনৌ চারবাগ স্টেশনে নামলাম। ট্রেনকে এখন টাটা বলে দেবো। এরপর আমরা লখনৌ স্টেশন থেকে ক্যাবে করে রওনা দিলাম SM গেস্ট হাউসের উদ্দেশ্যে। এখানে গিয়ে ব্রেকফাস্ট করে এবং ফ্রেশ হয়ে আমরা রওনা দেবো বাসে করে নেপালের নেপালগঞ্জের উদ্দেশ্যে। এই ট্রিপ কিন্তু শুরু হয়েছে আমরা যেদিন গেলাম তার আগের দিন থেকে। এখানে জাস্ট হয়তো 1-2 ঘন্টার ব্যাপার। আমরা এখানে থেকে জাস্ট ফ্রেশ হব, এখানে ব্রেকফাস্টের ব্যবস্থা আছে, ব্রেকফাস্ট করব, করে এখানে বাকি আরো টুরিস্ট যারা রয়েছেন তাদের সঙ্গে বাসে করে বেরিয়ে যাব হচ্ছে নেপাল, মানে নেপালের নেপালগঞ্জ শহরের উদ্দেশ্যে। এবং সেখান থেকেই আগামীকাল সকালে ফ্লাইটে, চার্টার ফ্লাইটে করে আমাদের কৈলাস দর্শন হবে। এরপর ব্রেকফাস্ট সেরে আমরা রওনা হলাম। আমাদের নেপাল যেতে সময় লাগবে 4 ঘন্টা। তো এই যে এখন বাস চলে এসেছে, এই বাসে করে আমরা এখন রওনা দেবো নেপালগঞ্জের উদ্দেশ্যে। এখন বলা যায় যে আমরা একদম ইন্ডিয়ার শেষ প্রান্তে দাঁড়িয়ে রয়েছি, আর 1-1.5 কিলোমিটারের মধ্যেই নেপাল বর্ডার রয়েছে। তারপর আমরা নেপালে ঢুকে যাব। হ্যাঁ, তো এখন আমাদের যিনি ড্রাইভার দাদা রয়েছেন তিনি নেমেছেন নিজেদের ডকুমেন্টসটা একটুখানি জেরক্স কপি করাতে। এবার ট্যুরিস্টদের ডকুমেন্টস কি লাগবে এখন অব্দি আমি জানি না, আমরা বর্ডারটা ক্রস করার পর তোমাদের সাথে সেই ইনফরমেশনটা দিয়ে দেবো। তো একদম এই রাস্তায় একটু নামলাম। আপাতত আমরা বলতে পারো যে ইন্ডিয়া নেপাল বর্ডারের কাছাকাছি, একদম ইন্ডিয়ার শেষ প্রান্তে রয়েছি।
এরপর আমাদের বাসের ড্রাইভার দাদা বর্ডার সংলগ্ন বাজার এরিয়ার ভিড়কে অ্যাভয়েড করার জন্য একটা অন্য রাস্তা দিয়ে যেতে শুরু করলেন, কিন্তু তাতে আমরা যে বর্ডার গেটে পৌঁছালাম সেখানে গিয়ে জানতে পারলাম ওখান থেকে শুধুমাত্র মালবাহী গাড়ি এবং অ্যাম্বুলেন্সকেই পাস করতে দেওয়া হয়, ট্যুরিস্টদেরকে যেতে দেওয়া হয় না। তো সেখান থেকে আমরা রওনা হলাম সেই গেটের উদ্দেশ্যে যেখান দিয়ে ট্যুরিস্টদেরকে যেতে দেওয়া হয়। এই বর্ডার ক্রস করার সময় তোমাদের পাসপোর্ট সঙ্গে থাকার কোনো প্রয়োজন নেই, নিজেদের একটা আইডি কার্ড সঙ্গে ক্যারি করলেই হবে। আর বর্ডারের অংশটুকু ক্রস করার সময় বাস থেকে নেমে তোমাদেরকে হেঁটে যেতে হবে এবং প্রত্যেকের লাগেজ খুলে ভালো করে চেক করা হবে, এবং সেই প্রসিডিওর হয়ে গেলেই তোমরা অফিসিয়ালি এন্টার করে যাবে নেপাল। এরপর আমরা পৌঁছে গেলাম নেপালগঞ্জের অন্তর্গত হোটেল সিদ্ধার্থে, যেটা নিঃসন্দেহে এখানকার বেস্ট হোটেল বলাই যায়। এবং এখানে পৌঁছানোর পর প্রত্যেকজন গেস্টকে দারুণভাবে ওয়েলকাম করা হলো। বিভিন্ন কারণে আমাদের আসতে দেরি হয়ে গেছে ঠিকই, কিন্তু আসার পর একটা দারুণ ওয়েলকাম হলো। এরকম একটা রুদ্রাক্ষী মালা পরিয়েছে, একটা ফুল দিয়েছে, একটা ওয়েলকাম ড্রিঙ্ক দেওয়া হয়েছে। চলো এবার আস্তে আস্তে চেক ইন প্রসিডিওরগুলো করি, কারণ প্রচণ্ড এক্সস্টেড, টায়ার্ড, খিদেও হয়েছে। সো এই হচ্ছে আমাদের রুম নাম্বার 423। এখান দিয়ে ঢুকলে পরেই এইখানে একটা স্লিপার দেওয়া রয়েছে, আর এই হচ্ছে ওয়াশরুম, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে কিছু টয়লেট্রিজ দেওয়া আছে, আর এখান থেকে এই হচ্ছে রুম। দুটো বেশ ভালো সাইজের বেড রয়েছে, রুমটা খুবই সুন্দর। এখানে সুমিত এখনও রুদ্রাক্ষের মালা গলায় দিয়ে বসে আছে, আর এইখানে চা কফি করে খাওয়ার জন্য সরঞ্জাম দেওয়া আছে, যেগুলো তোমরা ইউজ করতে পারো, মানে যেগুলো আমরা ইউজ করতে পারি। এছাড়া এখানে দুটো জলের বোতল দেওয়া রয়েছে, ইলেকট্রিক কেটেল দেওয়া রয়েছে, দারুণ ব্যবস্থাপনা, টিভিও রয়েছে। তো এখন ঘড়ির কাটায় ঠিক বাজে 7:35 নেপালের টাইমে, আর আমরা এখন রওনা দেবো বাঘেশ্বরী মন্দিরের উদ্দেশ্যে। আর আমরা এই মুহূর্তে বসে আছি হোটেলের কোনো একটা রুমে, যেখানে সুইট হ্যাপি জার্নির প্রিন্ট করার শার্ট এবং টুপি দেওয়া হচ্ছে। আর আর এটা প্রত্যেক গেস্টকেই দেওয়া হবে। তো আমার ঘড়িতে এই মুহূর্তে বাজে 7:48, আর নেপালের টাইম অনুযায়ী 8:05 কাছাকাছি ধরতে পারো। আমরা এখন যাচ্ছি বাঘেশ্বরী টেম্পল ভিজিট করতে। তো আমরা দুটো বাসে করে এসেছিলাম, টোটাল 42 জন আছি। তো কিছু লোকজন আছে ওই নেক্সট বাসে, আমরা আছি এই প্রথম বাসটায় উঠে আমরা এই মুহূর্তে রওনা দিচ্ছি। আর এই হচ্ছে দেবারুন্দা, যে আমাদের বাসটা সব কিছু ম্যানেজ করছে। এই বাগেশ্বরী মন্দির ছিল আমাদের হোটেল থেকে কাছেই, বাসে করে ধরো 10 মিনিটের দূরত্ব। এই মন্দিরে মা বাগেশ্বরী দুর্গার আরাধনা করা হয়, এবং এই মন্দির কিন্তু 51 সতীপীঠের মধ্যেই একটা পীঠ। সুইট হ্যাপি জার্নির তরফ থেকে এখানে পুরোহিত অ্যারেঞ্জ করা ছিল, যিনি আমাদের সকল দর্শনার্থীদের নিয়ে এখানে পুজো এবং যজ্ঞের আয়োজন করলেন। এইখানে একটা সুন্দর সিস্টেম করা রয়েছে। এই একটু আগে তোমরা যে যজ্ঞ দেখলে সেটা এর ভেতরে হচ্ছিল। এই যজ্ঞের যে আগুনের যে ধুয়োটা কি সুন্দর ওপর দিয়ে এখানে ব্যবস্থা করা রয়েছে, এখান দিয়ে বেরিয়ে যাচ্ছে। এরপর হোটেলে ফিরে ডিনার সেরে আমরা ঘুমিয়ে পড়লাম, কারণ পরদিন ভোর 5:30টায় উঠে আমাদের রওনা দিতে হবে নেপালগঞ্জ এয়ারপোর্টের উদ্দেশ্যে। ঘড়ির কাটায় বাজে ঠিক 5:43। আমরা এখন সকাল সকাল খুব কষ্ট করে ঘুম থেকে উঠে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। হ্যাঁ, মোটামুটি সবাই দেখলাম লাউঞ্জে চলে এসছে, আমরাও চলে এসেছি, দেরি করে নিয়ে একদম প্রপার টাইমে এসেছি। বাস ছাড়বে খুব শিগগিরই, এয়ারপোর্টের জন্য আমরা এখন বেরিয়ে যাবো। বাসে উঠেই দেখলাম পুরোহিত মশাই সবার কপালে এরকম টিকা এঁকে দিচ্ছেন, তো আমরাও করলাম। এরপর এই সুইট হ্যাপি জার্নির টি শার্ট পরে সবাইকে দেখতে কি সুন্দর লাগছিল, একসঙ্গে এই ছিল আমাদের গ্রুপ। পৌঁছে গেলাম আমরা কিছুক্ষণের মধ্যেই নেপালগঞ্জ এয়ারপোর্টে। সেখানে যাওয়ার পর আমরা বোর্ডিং পাস কালেক্ট করে চেকিং এর লাইনে দাঁড়িয়ে পড়লাম। সো এই মুহূর্তে আমাদের বোর্ডিং পাস নেওয়া হয়ে গেছে। এখানে আমরা যারা যাচ্ছি সবাই এখানে আপাতত ওয়েট করছি, তার কারণ শ্রী এয়ারলাইন্স যাদের সঙ্গে আমরা যাচ্ছি, এই যে আমাদের চার্টার প্লেন এখানেই দাঁড়িয়ে রয়েছে। খানিক্ষণ পরে আমরা এখানে ঢুকতে পারবো এবং এখানে সামনে থেকে তোমাদের সব দেখাবো। এরপর চলে এলো সেই মুহূর্ত যখন আমরা সকলে গুটি গুটি পায়ে এগিয়ে চললাম ফ্লাইটের দিকে, এবং এই গত দুদিনে ততক্ষণে আমাদের সকলের মধ্যে বেশ ভালো একটা বন্ডিং এবং বন্ধুত্ব তৈরি হয়ে গেছে। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই সকলে দেখা পাবো কৈলাস পর্বতের। এই হচ্ছে শ্রী এয়ারলাইন্সের সেই প্লেন, চার্টার প্লেন, যেটাই করে আমরা যাব। দেখতেই পাচ্ছ এখানে সব যাত্রীরা লাইন দিয়েছে এখানে ওঠার জন্য। এখন মোটামুটি ম্যাক্সিমাম লোকই চলে এসছে, আরো কিছু লোক এদিকে আসছে। नमो नारायण तन्मे मनः शिव संकल्पमस्तु बर्मा विष्णु बसत वैकुंठ शिव बसत कैलास। भगवान गौरी शंकर शिव बसने वाला जगह कैलाश मानसरोवर का दर्शन करने जा रहा हूँ। आप सभी का भगवान भोलेनाथ का कृपा प्राप्त हो, आप सभी भक्तों का मन शिव संकल्प वाला हो, सात्विक संकल्प वाला हो, दृढ़ संकल्प वाला हो, सत्य संकल्प वाला हो। बोलिए गौरी शंकर भगवान की जय। मेरा नाम भोजेन्द्र खनाल, मैं ये शक्तिपीठ नेपाल का सुप्रसिद्ध शक्तिपीठ श्री बागेश्वरी मंदिर का पंडित महाराज हूँ।
এরপর ফ্লাইট টেক অফ করার কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম মেঘেদের দেশে। ফ্লাইট থেকে ভিউটা ছিল কিছুটা এরকম। সূর্যের আলো যখন পাহাড়ের এই চূড়াগুলোতে পড়লো, দেখে এত অপূর্ব লাগছিল, এ দৃশ্য আজীবন মনে রাখার মতো। এবং তারই সাথে ফ্লাইটের ভেতরে চলছে পুজো পাঠ। এই এক দারুণ অভিজ্ঞতা। একটু পরেই মাউন্ট কৈলাস তোমরাও দেখতে পাবে, তবে ক্যামেরায় তোমাদেরকে জানা দেখাতে পারবো এর কয়েকশো গুণ পরিষ্কার এবং সুন্দরভাবে আমরা সামনে থেকে দেখেছি। That one is Mount Kailas. That one is Mount Kailas, okay? Let me show you the camera. This is so beautiful. খুব ভাল লাগলো। এরা অ্যাকচুয়ালি এই যে এয়ারলাইন্স এরা বোথ সাইডেই 3বার করে ঘোরায়। তো ন্যাচারালি আমরা আজকের ওয়েদার খুব ভালো ছিল, তো আমরা মানস সরোবর এবং মাউন্ট কৈলাস পিক দর্শন করতে পেরেছি। আমাদের ভীষণ ভালো লাগছে। We are very happy. बहुत सुंदर दर्शन, बहुत अच्छा है। टूर ऑपरेटर टीम बहुत अच्छी है और बेहतर काम किया इन्होंने। बिल्कुल निश्चित रूप से और बहुत अच्छे टूर बनाएंगे इनके साथ। ভীষণ ভালো লাগলো, সব কিছু ভালোভাবে দেখতে পারলাম। আদি কৈলাস, মানস সরোবর সব কিছু দেখতে পেলাম। খুব খুব ভালো লাগলো। সবার রিভিউ হবে, আমার হবে না আর কি হয়। একটা দারুণ অভিজ্ঞতা, দুর্দান্ত অভিজ্ঞতা। এবং শুনেছি সবার নাকি মানে কপালে না থাকলে নাকি এর দর্শন পাওয়া যায় না। খুব ক্লিয়ারলি ভিজিবল ছিল, আমরা খুব সুন্দরভাবে দেখতে পেয়েছি। এবং ফ্লাইট 2-3বার করে ঘুরিয়ে রাউন্ড ট্রিপ করে এপাশ থেকে ওপাশ থেকে বোথ সাইড থেকে দেখা গেছে। দারুণ অভিজ্ঞতা। कैसा लगा दर्शन करके? बहुत अच्छा लगा मेरे को। आपका एज कितना है? आपका एज कितना है? 81, 81। और कहाँ से आए? मुंबई गोरेगांव। এত সুন্দরভাবে শিব পার্বতীর বাসস্থান দেখে আসার পর প্লেন যখন রানওয়েতে নেমে আসলো, পাশের এই কাশফুলগুলো বুঝিয়ে দিল যে দুর্গাপুজো এক্কেবারে চলে এসছে। ফ্লাইট থেকে নামার পর আমাদের প্রত্যেককে একটা করে এরকম সার্টিফিকেট দেওয়া হলো। অনেক অনেক ধন্যবাদ সুইট হ্যাপি জার্নিকে এত দারুণ একটা অভিজ্ঞতা আমাদেরকে করানোর জন্য। ওনাদের নাম্বার আমি স্ক্রিনে শেয়ার করে দিলাম। তোমরা যারা এরকম ট্যুর করতে চাও, এছাড়াও ওনাদের ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় কিন্তু ট্যুর চলতেই থাকে, অবশ্যই কল করে নিতে পারো। আর শুধু কলকাতা নয়, ভারতের যে কোনো প্রান্ত থেকেই তোমরা ওনাদের সাথে ট্রিপ করতে পারো। যেমন আমাদের ট্রিপেও কিন্তু পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় বহু জায়গা থেকে বহু মানুষ ছিলেন। তারপর হোটেলে ফিরে ব্রেকফাস্ট করে আমরা দুপুর থেকে রওনা দিলাম আবার লখনউয়ের উদ্দেশ্যে। এবং ফেরার দিন খাবার জোম্যাটো করেই ট্রেনে উঠেছিলাম। লখনউয়ের গালুটি কাবাব, উল্টা তাওয়া পরাঠা আর তার সঙ্গে বিরিয়ানি। ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও। সামনেই পুজো, সকলে খুব ভালো করে কাটিও। চলো তাহলে টাটা।